নন্দীগ্রামে ভেকুটিয়ার জেলেমারা ৩৭ নং বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩৭ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠানে শোনেন তিনি। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে তিনি বলেন, কোচবিহারে বিজেপি করার অপরাধে একজন মহিলাকে বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়। শুভেন্দু অধিকারী বলেন, এটা নিয়ে পুরো ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। যারা মণিপুর নিয়ে গলা ফাটান তাদের আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ প্রকাশিত হয়েছে। আমরা সিবিআই তদন্তের জন্য আইন লড়াই করব। বিধানসভার বাইরে কাল ধর্ণা প্রদর্শন করবেন। বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান নিয়ে বলেন মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু নিচের তলার পৌরসভাগুলি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে। পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা করছে, কিন্তু লোককে তুলে সেই জায়গায় রোহিঙ্গাদের এনে বসিয়ে দেবে। ডিএসডিএ এর প্রয়োজনীয়তা নেই বললেই মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে বলেন, এগুলি বাম আমলে তৈরি হয়েছিল। এদের উদ্দেশ্য ছিল শিল্প, বাণিজ্য ও নগরায়ন করবে। মুখ্যমন্ত্রী 11 সালে এসে এগুলো তুলে দেন। নন্দীগ্রামে 47টা মামলা করেছে একই লোকের হাতে লেখায়। 32টা এফআইআর পুরো ম্যানুফ্যাকচার করা। এখানে এসপি আইসি মমতার নির্দেশে তাকে খুশি করতে এগুলো করছে। বিজেপি করার অপরাধে নন্দীগ্রামের বিজেপির মণ্ডল প্রেসিডেন্টকে ইলেকশনের আগের দিন গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ মমতা পুলিশকে। গ্রেপ্তার করেছিলেন বলেই মানুষ এই জায়গায় 1000 ভোট লিড দিয়েছে, তাই এর বাড়িতে মন কি বাত করে গেলাম। বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট যে জীবনে একটা মশা মাছি মেরেছে কিনা গ্রামের লোক বলতে পারবে না, যে সব মারামারিতে থাকে না। একে 23 তারিখে রাত্রে, 25 তারিখে ইলেকশন, 23 তারিখে রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেপ্তার করে 1 মাস জেল খেটেছে। এই অঞ্চলে আমরা 4700 লিড পেয়েছি। ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে। ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছিলেন বলে অন্তত 1000 ভোট বেশি হয়েছে। লোক ঘৃণায় হবে আপনার বিরুদ্ধে ভোট করেছে। আমি আজকে প্রধানমন্ত্রী, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, তার প্রথম মন কি বাত ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম, সঙ্গে কয়েকশো গ্রামবাসীকে নিয়ে, আমাদের শুভানুধ্যায়ীদের নিয়ে, যাতে এই বার্তা দিলাম, যত কাটবে বিজেপি তত বাড়বে, যত মারবে বিজেপি তত বড় হবে। আর বিজেপির কার্যকর্তারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, ভারত মাতা কি জয় বিশ্বাস করে, জয় শ্রীরামে বিশ্বাস করে। তাদেরকে এইভাবে জেল খাটিয়ে আত্মসমর্পণ করাতে মমতা ব্যানার্জি পারবে না। আর আমি সহ পুরো বিজেপি পরিবার তার পাশে আছে। তার বাড়িতে এসে আজকে এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে বার্তা দিয়ে বিষয় সেটা হচ্ছে যে কোচবিহারে বিজেপি করার অপরাধে যেভাবে একজন মহিলা বিজেপি কর্মীকে বিভৎস করে মারধর করা হলো, কি বলবেন? এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ধরেই ধিক্কার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন। এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান, পিঠ পাঠান, হাতরাস নিয়ে চিৎকার করেন, তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ, এটা প্রকাশিত হয়েছে। আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো, আরও দল বেঁধে ভোট দিন। বকটুইতে মুসলমান মহিলাদের, শিশুদের পুরানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা হয়নি। এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন, 100টা ভোটের মধ্যে 95টা ভোট দিয়েছেন চোর তৃণমূল। রোশনারা বিবিকে কেন করেছেন? ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা, নগ্ন করে 1 কিলোমিটার দিনের বেলা? এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি। আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি, প্রতিবাদ করা হয়েছে। গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছে। গত পরশুদিন আমি নিজে রোশনারার সঙ্গে 2বার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব। আর আগামীকাল সোমবার বিধানসভার বাইরে, যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই, আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন
তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা প্রদর্শন শুরু করবে। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছিলেন যে সমস্ত বেআইনি দখলদার উচ্ছেদ হবে না বলে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতেও একই রকমভাবে উচ্ছেদ অভিযান চলছে। না, এটাতে আপনাকে বলি দুরকম। একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন। এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না, ওদের কিছু লোকজন যাচ্ছে, অনুরোধ করছে আমারটা দেখে দিন, এদের কাছে ভিড়ছে। আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে, তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো, তোমাদের এলাকাটা ভেঙে দেবো, টাকা তোলার জন্য। ওদের খুব খরা চলছে, ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআইয়ের মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে। এই খরা চলছে, এই নামে এখন তোমাদেরকে রেখে দেবো, তোমাদেরকে তুলে দেবো, এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে, সেখানে নতুন দাদা আরেকটা বিষয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্ন সভাঘরে সেখানে মিটিং করে বললেন যে ডিএসডিএ এবং এইচডিএ এদের কোনো কাজ নেই, এদের রাখারই প্রয়োজনীয়তা নেই। এবং তিনি বললেন যে হলদিয়াতে তো পুরসভা রয়েছে, এই নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী হলে যা হয়। এই সব প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে। সিদ্ধার্থবাবু, বিধান রায়, জ্যোতিবাবু, এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান। এদের উদ্দেশ্য ছিল, পৌরসভার কাজ আলাদা, এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ন করবে। কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন। এই কারণে ডক্টর বিধানচন্দ্র রায় দীঘা বলুন, চিত্তরঞ্জন বলুন, দুর্গাপুর বলুন, বিধাননগর বলুন, কল্যাণী বলুন, সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি। এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আইওসি রিফাইনারি আনেন, কোর্টকে ছিনিয়ে আনেন, বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে, ধামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে, তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবুর নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই সখা ভৌমিক। তখন লক্ষণবাবুরও নাম গন্ধ ছিল না, অনেক আগের কথা বলছি, আমি ইতিহাস পড়ালো, এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি 2 বার এমপি। এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার, হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের পোর্টে পরিণত করা, হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়ক পথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা। এর কাজই আলাদা এইচডিএ। উনি 11 সালে এসে এগুলোকে আস্তে আস্তে তুলে দেন। কি করেছেন? জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট, জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন। অধিগ্রহণের তো কোনো দরকার নেই, অনেক লোককেই প্রপার কম্পেনসেশন দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের, এমনিতেই জমি দিয়ে দিল। আমিও 2010 সালে, তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না, হলদিয়া এনার্জিকে 110 একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম। বুদ্ধবাবু হাত তুলে নিয়েছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন, ওর নামও ছিল না, ভিডিওগ্রাফিতে ছবিও নেই। এটাতে নন্দীগ্রাম ট্রাম লাগে না। নন্দীগ্রামে 20 দিনে 47টা মামলা করেছে ভোটের আগে। ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোনো সীমা নেই। আমরা 47টা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি। একই লোকের হাতের অক্ষরে 32টা এফআইআর, একই বয়ান, 35 জন আসামি,
তারা গোকুলনগরের কেসেও আছে, সোনাচূড়ার কেসেও আছে, ভেকুটিয়ার কেসেও আছে, খোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে। 35 জন সেম আসামি। পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি, ডিএসপি, এসপি, তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে। সেই কারণে রিট হয়েছে, দমটা ঢিলা প্রপারলি হবে। फेरीवाला था, उन लोगों को हटाने के लिए सरकार फेरीवाला हॉकर्स, हाँ हिंदी में फेरीवाला बोला, उन लोगों को हटाने के लिए सरकार देखिए हम लोग का पार्टी का स्टैंड बता दिया। ये बंगाल में नौकरी नहीं है, कामकाज नहीं है। 50 लाख से ज़्यादा लोग बंगाल छोड़ के दूसरा प्रदेश में काम कर रहा है। इंडस्ट्री नहीं है, एम्प्लॉयमेंट नहीं है, इसलिए 4 से 5 लाख लोग का रोजगार थ्रू हॉकर्स और छोटा शॉप से आता है। इसमें इतना हड़बड़ी की कोई ज़रूरत नहीं है। म्यूनसिपल अर्बन एरिया में एम्यूनिटीज़ का ज़रूरत है। फुटपाथ आपका जो आम जनता है उसके लिए होता है, सबको मालूम है। लेकिन इसमें नोटिस देना चाहिए, एसओपी बनना चाहिए। ये लोग को ऑल्टरनेट प्लेस में काम माने बिजनेस करने का मौका देना चाहिए। और ममता बनर्जी ने बार बार बताया 1.5 करोड़ नौकरी उन्होंने दे दिया। कहाँ दिया, कौन किसको मिला पता नहीं। इसलिए ममता बनर्जी 3-4 लाख हॉकर को एक ग्रुप डी का नौकरी दे दीजिए ना, सॉल्यूशन हो जाएगा। बीजेपी नगर निगम कॉरपोरेशन म्यूनसिपैलिटी का जनता का इम्यूनिटीज को लेकर पूरा वचनबद्ध है, लेकिन किसी को खाना छीन के नहीं, किसी को रोजगार छीन के नहीं होना चाहिए। इसमें स्टेट गवर्नमेंट का एक पॉजिटिविटी होना चाहिए और उसको अल्टरनेट कॉम्पेंसेशन और अल्टरनेट काम करने का, रोजगार करने का मौका भी देना चाहिए। और नहीं तो 3-4 लोग को नौकरी देकर इसको পার্মানেন্ট সলিউশন कर लीजिए, कोई दिक्कत नहीं। বাংলা একটা প্রশ্ন বাকি রয়ে গেছে। বলছি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের, রাজ্যের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন জরুরি বৈঠক বা শ্বেতপত্র দাবি করেছেন। তাহলে কি রাজ্যের অর্থনীতি যে কথাটা 2021 সাল থেকে বিরোধী দলনেতা বা আমরা বলে আসছি বিধানসভার ভিতরে বাইরে, এই একই কথা রাজ্যের সাংবিধানিক প্রধান বললেন এতদিন পরে, আমি ওয়েলকাম করছি। তিনি তার সময় লেগেছে, তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং তিনি দেখেছেন যে ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে, পরিকাঠামোগত উন্নয়ন জিরো, কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না, লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে। 2 কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয়ে। কর্মচারী, শিক্ষকরা, পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি গ্র্যাচুইটি পিএফের টাকা, রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না। রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার। সেই কারণে মহামান্য রাজ্যপাল, তার অনেক সময় লাগলো এগুলো বলতে, কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন। আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম, অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি, আমরা বাস্তবটা জানি, হাড়ির খবরটা রাখি। এই রাজ্য মমতা ব্যানার্জি এই রকম চলতে থাকলে 1 বছর পরে নয় বেতন বন্ধ হবে, নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে, নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে 4200 টাকা করে মহিলাদের দিয়ে দিল। রাজস্থানে 450 টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার। 3100 টাকায় ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। আমরা করতে জানি, শিল্প না আনলে
রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না, রাজস্ব রোজগার বাড়বে না। শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি মানে আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে। আর কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার কি? আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন, 5 লাখ টাকায় 3 লাখ টাকা কেন্দ্র দেয়, 2 লাখ টাকা রাজ্য দেয়, আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে। বাংলা ফসল বীমা যোজনা কেন করে রেখেন? বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন, কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না। আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দেন, 60% টাকা কেন্দ্র দেয়, 40% টাকা রাজ্য দেয়। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও যোজনাতে চলে যান, আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে। গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন। আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে, এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ। আমি কোঅপারেটিভ মুভমেন্টের লোক। ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয়, ভারত সরকার পাঠিয়ে দিয়েছে। আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের, কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর, সেখানে এক একটা ব্যাংকের 15-20 কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবভেনশনে। কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে। রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি 31 মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে 2% রিবেট পাওয়া যায়। সেই টাকা পাঠিয়ে দিয়েছে ভারত সরকার, যেহেতু তারা 75 ভাগ দেয়, 25 ভাগ রাজ্য দেয়, সেই ম্যাচিংটা দিতে পারছে না বলে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।